শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রতিনিয়ত আমি তোমাদের বলে থাকি যে আমার বাড়ি কোথায়, তো অনেক বন্ধুরা নতুন আছো যারা আবার প্রত্যেক দিন কমেন্ট করছো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। যাই হোক, দেখো আজকে দুটো ঘরের বেড একদম ডিপ ক্লিনিং করে নেব, তো তার কারণে সুন্দর করে বেডশিটটা তুলে নিলাম। আর এই যে সুতির বেডশিটটা, এটা তো নিচেই সবসময় পাতা থাকে, যার কারণে ওপরে যে বেডশিটই দিই না কেন এক ফোঁটাও কিন্তু সরে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে অনেকটাই ভালোবাসি, যার কারণে প্রতিনিয়ত চেষ্টা করে যাই সংসারটাকে যত কষ্টই হোক না কেন সাজিয়ে গুছিয়ে রাখতে। এখন পরিস্থিতি অনেকটাই খারাপ আমাদের। হাজব্যান্ডের তো শরীরটা খারাপ, তার সাথে সাথে আমার মায়েরও কিন্তু শরীর একটু খারাপ দেখা দিচ্ছে, যার কারণে প্রত্যেক দিন রান্না বান্না করে সকাল সকাল নিয়ে আগে দিয়ে আসতে হচ্ছে। তো বুঝতেই পারছি সারা দিনটা বাড়িতে থাকতে পারছি না, ওখানে খাবার দাবার দিয়ে এসে তারপরে যাচ্ছি দোকান খুলতে। এই যে কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে 9টা কিংবা 9:30টার মধ্যে, তো এতগুলো কাজ আমার একদম ঘড়ি ধরে টাইম মেনটেন করে করতে হচ্ছে। একটু আইপাই হলেই ব্যাস আমার সমস্ত কাজের গন্ডগোল হয়ে যাচ্ছে। একদিকে দোকান খুলতে হচ্ছে, সংসারটা দেখো চালাতেই তো হবে, আর হাজব্যান্ডের ইনকামের ওপরে নির্ভর করে থাকলে অনেক দিক থেকে অনেক কিছু থমকে যাবে, যার কারণে শত কষ্ট হলেও নিজের কাজটা নিজে চালিয়ে যেতে হবে। এদিকে আমি ঘরের কাজ করি আর আমার মেয়ের হাতের কাজ দিয়ে থাকি। ঈশা টুকটুক করে লিখতে ভালোবাসে অনেক, তো সেই কারণে সারাদিন ওকে আমি এরকম স্লেটে লিখে লিখে দিই। আর কি জানো তো, বাচ্চা কাচ্চা ফোন থেকে দূরে রাখাই ভালো, তো সেই কারণে চেষ্টা করি সারাদিন ও যেগুলো পছন্দ করে, আঁকতে ভালোবাসলে ছবি এঁকে দিই। ও বেশিরভাগ টাইম অ আ ABCD এগুলোই লিখতে ভালোবাসে, সেগুলো আমি স্লেট ভর্তি করে করে লিখে দিই, ও দেখে দেখে লিখে আনে। তো এই আর কি, সারা দিনের কাজের মধ্যখানে বাচ্চাদের পেছনেও কিন্তু সময় দেওয়াটা এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো সব কিছু এইভাবে টাইম মতন করে যাচ্ছি। এখানে দেখো মাছের খাবার ফুরিয়ে গেছিলো, তো একটু খাবার দিয়ে দিলাম। যাই হোক, একটা মাছ তো অল্প একটু একটু খাবার দিলে হয়ে যায়। এর মধ্যে একটা বড় মাছ ছিল, সেটা মারা গেছিলো, যার কারণে এখন একটাই আছে। ভাবছি কটা কালারিং মাছ এনে দিয়ে দেব। বিভিন্ন কালারফুল মাছ পাওয়া যায় না, তো সেরকম ধরনেরই। তো যাই হোক, ঘরটা গুছিয়ে আসলাম, এখন চলে এসেছি বাইরে। তো এই বারান্দাটা অর্ধেকটা ঝাড়ু দিয়ে ওই দরজার মুখ পর্যন্ত ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে যাব, তারপরে ওই ঘরটা পরিষ্কার করব। যেহেতু অনেক লম্বা বারান্দা, এই ঘর থেকে ময়লা বার করে বারান্দায় দিই, ও ঘর থেকে বাইরে বার করে দিই, তারপরে একসঙ্গে বারান্দাটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিই। এখানে যেহেতু সিমরান সকালবেলা উঠে বই পড়ছিল, বই খাতাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, অনেকটা চাপের মধ্যে আছে এখন, তো সেই কারণে প্রত্যেক দিন বই রিভাইজ করাতে হয়। আর জানোই তো, বাচ্চা কাচ্চাকে পড়াতে গেলে একটা কথা কতবার বলতে হয়, তো ওইভাবে ওকে পড়াচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে কাজ করছি। আর ঈশা তো আছেই, তার সঙ্গে ওরও হাতের কাজ দিয়ে যেতে হয়। সকালবেলাটা যে কিভাবে কাটায় আমার একমাত্র আমি নিজেই জানি, যে এতটা অসুবিধা হয় না বলে বোঝানোর মতো নেই। কেউ যদি হাতের কাছে একটু হেল্প করতো, মনে হতো যেন আমি পাহাড় সমান কাজ আমার হয়ে গেছে। একা একা সবটাই মেনটেন করা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা আর দোকান, এদিক সামলে আবার দোকানও করতে হয়, যার কারণে আমার এতটা অসুবিধা হচ্ছে। সব কিছুর মাঝে থেকেও তোমাদের সঙ্গে চেষ্টা করে যাচ্ছি ভিডিওগুলো দেওয়ার জন্য, হয়তো টাইম মেনটেন করে দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা হয়তো আমার পরিস্থিতিটা একটু হলেও বুঝতে পারছো। যাই হোক, এ ঘরের বেডশিটটা এখন চেঞ্জ করে দিচ্ছি, আর নিচেই কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দেওয়ার কারণে এই বেডশিটটাও একদমই সরে না। ওই ব্ল্যাঙ্কেটের তলায় আমার একটা পুরনো তোশক ছিল, সেটা পাতা আছে, আর অনেকটাই নরম জানো তো। তোশকটা যেহেতু নিজেরা হাতে করে তুলে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে, যার কারণে অনেকটাই নরম। যাই হোক, এই ঘরটা সিমরান মাঝে মধ্যে থাকে, আমরাও থাকি, ঠিক নেই, তো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে দেখবে বেশ ভালো লাগে। আমি তো ঘরে থাকা পড়ুক ইচ্ছায় না পড়ুক, দুটো ঘর একই রকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, যাতে করে নিজের চোখে দেখতে ভালো লাগে। আর কেউ যদি বাইরে থেকে আসে, তখন সেও কিন্তু বলে যে না, তুমি ঘরগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখো, দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন ABCD লিখে দিচ্ছি ঈশাকে। ও কিন্তু অ আ লেখা, একে চন্দ্র এগুলো লিখে কমপ্লিট করে ফেলেছে, এখন ABCD দিচ্ছি, ওগুলো বসে বসে লিখতে থাকবে।
ঈশার এখনও 3.5 বছর হয়নি, তো 4 বছর বয়সে স্কুলে ভর্তি করার ইচ্ছে আছে। তার আগে দেখো টুকটাক লেখাগুলো তো শিখিয়ে রাখতে হয়। স্কুলে ভর্তি করলে মাত্র কিন্তু তখন প্রচুর লেখা দেয়, বাচ্চারা তখন গিয়ে ঘাবড়ে যায়। ওই কারণে এখন থেকে একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি। আমার সিমরানকে আমি 2.5 বছর বয়সে ভর্তি করেছিলাম, তো ওর পেছনে ওরকম অনেক দিন ছুটতে হয়েছে। স্কুলে গিয়ে বসে থাকতাম, তারপরে পড়তে চাইতো না, কিছু বুঝতোই না, ফিটারে করে দুধ নিয়ে যেতাম। তো যতদিন পর্যন্ত ক্লাস 2তে না উঠেছে ততদিন পর্যন্ত ওইভাবে ওকে নিয়ে নিয়ে আমার ক্লাসে বসে থাকতে হতো। আর সিমরান ছোটোবেলা থেকেই একটু ভীতু টাইপের ছিল, যে কোনো জিনিসে অনেক বেশি ভয় পেত। তারপরে বাইরের যে কোনো নতুন লোক দেখলে তার কাছে মোটে যেতেই চাইতো না, যার কারণে আরও এই অসুবিধাগুলো হতো। তো যেহেতু ছোটোবেলা থেকেই একা একা মানুষ হয়েছে, আমার মনে হয় ওই কারণেই এই সমস্যাগুলো হয় বাচ্চাদের। তো ওই কারণে এবার ভাবছি ঈশাকে আর একদম ছোট থাকতে ভর্তি করব না, 4 বছর হবে তারপরে গিয়েই ভর্তি করার চিন্তাভাবনা করব। তো যাই হোক, এখন দেখো সুন্দর করে আমার বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। 2টো ঘর ঝাড়ু দিলাম, এতগুলো ধুলো বার হলো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঝাড়ু দিই ভালো করে, তখন কিন্তু কোনো রকম নোংরা থাকে না। আর ঠিক রাত যাবে সকালবেলা আবার অতটা করে নোংরা বার হয়। এখন আমার রান্নাঘরে শুধু অবস্থা দেখো, অনেক বেশি খারাপ অবস্থা। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তেল কালি হয়ে আছে, সবটাই মুছে পরিপাটি করে নেব। দেখো আমার কাজগুলো আমি যতটা সুন্দর পরিপাটি করে নেব ততই কিন্তু ভালো হবে, আর বিশেষ করে আমার কাছ থেকে আমার বাচ্চারাও সেরকমটাই শিখবে। সিম্পল লাইফ উইথ জলি প্রোফাইল থেকে কাল প্রথম কমেন্ট করেছিলে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর এটাও বলেছো তোমার উনুনটা অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। রীতা লস্কর প্রোফাইল থেকে বোন অনেক দিন পরে কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো। তো বোন বলেছো তোমার দোকান আর ড্রেসগুলো একদিন দেখিও। তো দোকানটা দেখো আমি এর আগে অনেক ভিডিওই দেখিয়েছি, তবুও কোনোদিন একদিন চেষ্টা করব আরও ভালোভাবে দেখানোর জন্য। আর ড্রেসগুলো দেখানোর জন্য অনেকেই বলছো, তো আমি বেশিরভাগ একদম সিম্পল নর্মাল জামা পরি। আগে প্রচুর দামি দামি জামা কিনতাম, তো আমার আব্বুও প্রচুর কিনে দিয়েছে। বিয়ের পর থেকেও হাজব্যান্ড প্রত্যেক ঈদে দামি দামি চুড়িদার কিনে দিত, সেগুলো সেইভাবে বাক্স ভর্তি হয়ে পড়ে আছে। এখন কিনি একদম সুতির নর্মাল, যেগুলো কেনার পরে আমি প্রতিনিয়ত ব্যবহার করতে পারি। তো সেই কারণে তো যেরকমই আছে তোমাদের সঙ্গে চেষ্টা করব কোনো একদিন শেয়ার করার জন্য। দ্য ইনভিজিবল গার্ল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো যে আপু তোমার মতো আমারও একটা বডিগার্ড আছে, যে সবসময় আমার পেছন পেছন ঘুরতে থাকে। যাই হোক, তোমার বডিগার্ড বলো আর তোমার বেবি বলো, তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। আর তুমি এটা জিজ্ঞাসা করেছো যে নিচেই যেহেতু পানি ভর্তি, তো পানির সেকশনটা কিভাবে করা আর কিভাবে ওপরে ট্যাঙ্কিতে পানি ওঠায়। আমার নিচে একটা কল পোতা ছিল, তো সেই কলটা দিয়েই পানি তোলা হতো। কলের যে পাইপ হয় না, সেখান থেকেই মোটরে পানি তোলার ব্যবস্থা করা। যেহেতু কলটা দীর্ঘদিন ব্যবহার করা পড়তো না, তো নষ্ট হয়ে যেত বারবার, কলটা এখন তুলে রাখা হয়েছে। তবে ওই যে গোড়ায় পানির পয়েন্টটা করা ছিল, সেখান থেকেই কিন্তু মোটরে পানি ওঠে। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মাজিদ সর্দার প্রোফাইল থেকে বোন বলেছ আপু তুমি আমার কমেন্টের রিপ্লাই দিলে না, আর তোমার সাথে কথা বলবো না। রাগ করো না গো, কোনো দিন ভিডিও ছোট হয়ে গেলে অনেক রকম কথা যেগুলো ভিডিওর ভিতরে বলতে বলতে না কমেন্টগুলো পড়ে আমি শেষ করে উঠতে পারি না, যার কারণে হয়তো 2-1 দিন স্কিপ হয়ে যায়। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি জিজ্ঞাসা করেছো যে আপু তোমার বাবা নেই, তো না গো, আমার বাবাই 4 বছরের বেশি হয়েছে মারা গেছে। মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। প্রিয়া ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছো দিদিভাই তুমি বাসন কোসন এখানে না ধুয়ে তো ছাদে ধুয়ে নিতে পারো, অনেক সুবিধা হবে। তো কি জানো তো, যেদিন বৃষ্টি না হয় সেদিন তো আমি ছাদে ধুই, তবে যেদিন প্রচুর বৃষ্টি হয়, একদমই বৃষ্টি বন্ধই হচ্ছে না, তখন গিয়ে না সমস্ত কাজকর্ম আমাকে ওইভাবেই করতে হয়। যাই হোক বোন, অনেক ভালো থেকো। শাহিন সুলতানা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো যে আপু তুমি কেমন আছো, তোমার পরিবারের জন্য অনেক দোয়া ভালোবাসা শুভকামনা রইল, আর এটাও বলেছো তোমার জন্য একরাশ আদর রেখে গেলাম। তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা, যে সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো নিজের বোনের মতো। তুমি হয়তো আমার থেকে বয়সে অনেক ছোট, তো তোমাকে বোনই বলছি। অনেক ভালো থেকো বোন, সুস্থ থেকো। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছো আপু একদিন আমার বাড়িতে আসো।
তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব কোনো একদিন যাওয়ার জন্য। ভালো থেকো বোন, প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নাজনীন ব্লগ, এসকে সিরাজউদ্দিন, জ্যোৎস্না কারিগর, তানিয়া, সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো। জ্যোৎস্না কারিগর বোন কদিন কমেন্ট করছিলে না, তো আমি ভাবছিলাম কি হয়েছে, তো যাই হোক এখন কারণটা জানতে পারলাম। অনেক ভালো থেকো বোন। আমাতুল্লাহ ফাইজা বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। বোন জানতে চেয়েছো বেশি না আমি কলে কি লাগিয়েছি ঝর্ণার মতো পানি পড়ে। তো ওগুলো প্লাস্টিকের হয়, কিনতে পাওয়া যায় বাজারে, আর অনলাইনে তো অ্যাভেলেবেল আছে। ওইটা লাগিয়ে নিলে না ওরকম ঝর্ণার মতো পানি পড়ে, পানিটা ছিটকে কিন্তু চারিদিকে যায় না, আস্তে আস্তে সুন্দরভাবে পড়ে। তো সেই কারণে লাগিয়েছি। অনেক ভালো থেকো। রুবিনার ঘর প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমার ভিডিওগুলো যে এত দারুণ লাগে কি বলবো। তোমাদের কাছ থেকে আমার এতটুকুই শুধু চাওয়ার, যে তোমরা আমার ভিডিওটা দেখার পরে যে এইটুকু কথা বলো, তখন সত্যি না এতটা ভালো লাগে, কাজ করার আগ্রহগুলো কি ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেক ভালো থেকো বোন। আজমিরা বিবি প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, আমার বাড়ি আপু চাপা পুকুর, আমি তোমার ভিডিও রোজ দেখি, তুমি আমার বাড়িতে ঘুরতে আসো, আর অবশ্যই আমার কমেন্টে রিপ্লাই দিও। তো যাই হোক, চাপাপুকুর আমাদের এখান থেকে তো খুব বেশি দূরে নয়। চাপাপুকুর কোথায় বাড়ি জানিও, যদি যাওয়ার হয় অবশ্যই চেষ্টা করব তোমার সঙ্গে গিয়ে দেখা করে আসার জন্য। দেখো আমারও নিজের কোনো আপনজন বলতে তেমন এখানে কেউই নেই। বাবা মারা যাওয়ার পর থেকে তো আজকে এই 4 বছর মতো বাবার বাড়ি গিয়ে থাকা খাওয়া কিছুই করি না। তো সেখানে গিয়ে তোমরা যদি এরকম আপনজনের মতো এত সুন্দর কমেন্ট করো, কি আমাকে নিজের আপন বোনের মতো ভাবো, সত্যিই আমার অনেক ভালো লাগে। অনেক ভালো থেকো বোন। শাহিদা বেগম বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। দুটো একটা কমেন্ট যদি মিস হয়ে যায় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভয়েস ওভার দেওয়ার পরে যে কমেন্টগুলো আসে সেগুলো রিপ্লাই কিন্তু আমি আর দিতে পারি না। যাই হোক অনেক ভালো থেকো। দেখো এখন বাসনগুলো ছাদে মেজে নিয়েছি, আর এখন সুন্দর করে ধুয়ে নেব। দেখলেই তো বেডশিট টেডশিটগুলো কেচে দিলাম। আমার নয় বেডশিট তুলে রেখে 2-3 দিন করে রেখে দেবো, তারপরে গিয়ে কাচবো, এটা একদমই ভালো লাগে না। যেই মুহূর্তেই তুলি সেই মুহূর্তেই কেচে ধুয়ে দিতে পারলে মনে শান্তি লাগে। তো বাসনগুলো অনেক তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি, মনে হচ্ছে হয়তো এক্ষুনি আবার বৃষ্টিও নামতে পারে, তো সেই কারণে আর কি। সকালবেলার এই যে পরিবেশটা অনেকটাই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ বলতে পারো, একদম পুরো মন জুড়িয়ে যাচ্ছে। তো এখানে বসে থেকে কাজ করতে গেলে কিন্তু একদমই গরম লাগে না, চারিদিকটাই পুকুর বিল জলকর, যার কারণে ফিরফির করে ঠান্ডা হাওয়া তো বইতেই থাকে, অনেক ভালো লাগে। তো অনেক তাড়াহুড়ো করে বাসনগুলো ধুলাম, আর এখন এগুলোকে নিয়ে নিচে চলে যাব, ডাইরেক্ট ফার্মে যাব, মুরগিদেরকে খাবার দিতে হবে, ছেড়ে দিতে হবে। তো আমার অনেক বোনেরা প্রত্যেক দিন বলছো, তোমার মুরগির যে ঘরটা আছে এটা কত বড় আর কতগুলো মুরগি আছে একটু ভালোভাবে দেখিও। আজকে ভাবলাম চলো সুন্দরভাবে দেখিয়েই দিই। এই যে আমার মুরগি, তো আমার বাচ্চা কাচ্চা এরা যে এত ভালোবাসে আমার ফার্মে ঢোকার সঙ্গে সঙ্গে, কেউ ঘাড়ে উঠে পড়বে, কেউ মাথায় উঠে পড়বে, আমি যেখানে ব্যাস এরা সেখানেই থাকবে, সেখান থেকে নড়বে না। এখন ছেড়ে দিলাম তো একটুখানি হয়তো এরকম ঘুরবে, তারপরে সব কটা আমার কাছে এক্ষুনি চলে আসবে। আর ফোন দেখলে তো ব্যাস, এরা ফোনের ফ্লাই জ্বাললে মাত্র সঙ্গে সঙ্গে সব এক জায়গায় হয়ে যাবে, কি একটা আনন্দ পায়। তো দেখো সব কোলের কাছে এসে বসে গেছে। এখন তোমাদেরকে দেখাবো আমার ফার্মটা কত বড় আর কত লম্বা। এখানে প্রচুর বড় বড় দুটো ফার্ম করা ছিল। তো আগে আমাদের বাড়িতে অনেক মুরগি চাষ হতো, এখন সেগুলো বন্ধ আছে। ওই বাড়ি খাওয়ার মতো কটা করে মুরগি আমি পুষি। তো এই ফার্মটা হচ্ছে এরকমই বড়, হয়তো ক্যামেরায় খুব একটা বড় লাগছে না, তবে এটাও অনেক বড় জায়গার মধ্যেই করা। তো কাঠের গুঁড়ো দেওয়া আছে নিচেই, আর মুরগিগুলো এর মধ্যে ছাড়া থাকে, খাবার পানি দেওয়া থাকলে 2-3 দিন আর খাবার কিংবা পানি দেওয়া লাগে না। মোটামুটি এই দরজাটা লাগিয়ে দিলে এরা এখানেই থাকা খাওয়া করে, আর সন্ধ্যাবেলা আবার এই ডোবের মধ্যে ঢুকে যায়। কোনো রকম তোলা ফেলা কষ্ট কিন্তু এদের পেছনে করতে হয় না, এমনিতেই বড় হয়ে যায়। তো বলতে পারো এই একটা প্লাস পয়েন্ট, যেখান থেকে আমি কিন্তু কিছু হলেও আর্নিং করতে পারি। আর ভবিষ্যতে চিন্তা আছে আরও কটা বেশি মুরগি এর মধ্যে পুষে রাখবো। এই যে দরজাটা লাগিয়ে দিলাম, নেটের দরজা, এতে করে কিন্তু ভিতরে আর কিছুই ঢুকতে পারে না। তো ফার্মের চারিদিকটাই পানি, ভিতরে কিন্তু কোনো রকম পানি উঠেনি, একদমই শুকনো। এবছর তো অনেকটাই মাটি ফেলে উঁচু করা হয়েছে, যার কারণে ফার্মে পানি উঠেনি। তো ঘরে এসেই হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিলাম।
তো ওদিকে ভাত বসিয়েছি, এদিকে ডাল আলু সিদ্ধ বসিয়েছি। আজকে করব ডিম দিয়ে দো পেঁয়াজা, আর তার সঙ্গে করব ডাল আলু সুন্দর একটা তরকারি। তো যাই হোক, ডাল আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে এটাকে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা এ দুটো তো দেবই, তার সঙ্গে সামান্য একটু পাঁচফোড়ন দেব। ডালের মধ্যে দেখবে, ঘন ডালের মধ্যে একটু পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগে। এটা আমি করব একদম মিডিয়াম, নাও ঘন নাও পাতলা। আমার হাজব্যান্ড আবার খুব বেশি ঘন ডাল খেতে পারে না, তো ওই কারণে একটু হালকা হালকা গাঢ়, হালকা পাতলা করব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এটাকে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে ওই যে ডালটা সিদ্ধ করা আছে ওগুলোকে তুলে দেব। আর একটু হালকা করে কষিয়ে রান্না করতে পারলে ডাল কিন্তু বেশ ভালো লাগে। তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দিচ্ছি, একটু দিলাম জিরের গুঁড়ো। ডাল সিদ্ধ হওয়ার পরে নুন হলুদ দিলে কিন্তু কোনো রকমই অসুবিধা হয় না, কিন্তু সেদ্ধ হওয়ার আগে নুন হলুদ দিলে ডালটা গলতে একটু দেরি হয়। ওই কারণে আমি এরকম সিদ্ধ হওয়ার পরেই দিয়ে থাকি। এখন এই তেলের মধ্যে সুন্দরভাবে কষিয়ে নেব, নিয়ে একটা হালকা তরকারি বানাবো। তো এটা নিয়ে আবার দোকানে যেতে হবে, মাকে দিয়ে আসবো, আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ করে দিয়ে আসবো। তো রাতে গিয়ে আবার রান্না করতে হবে। প্রত্যেক দিন 2-3 বার রান্না তো আছেই, তার পাশাপাশি সংসারের কাজকর্ম আর ভিডিও এডিট, তো অনেকটাই সময় লেগে যায় এডিটটা শেষ করতে করতে। তো দেখো, ডালের ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছি, এখন অনেকটাই ঘন আছে, আর একটু পানি দিয়ে দেবো, তাহলে ব্যাস ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তো ওই কারণে। আজকে বাড়িতে সবজি বলতে কিছুই ছিল না, কিছু না বলতে একদম কিছুই ছিল না, শুধু কটা টমেটো পড়ে যাচ্ছে। তো সবজি বাজারে যাওয়াও সম্ভব না, বাজার করতে গেলে মিনিমাম 1-1.5 ঘন্টা হাতে নিয়ে তো যেতেই হয়। তো বাচ্চা কাচ্চা নিয়ে বাজারঘাটে তো যাওয়া যায় না। তো কিছুটা সিদ্ধ ডাল আমি তুলে রেখেছিলাম পরে এক সময় ডাল পুরি করার জন্য। এদিকে দেখো, 3টে ডিম সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভাজা করে নেব। কোনো রকম তেল অ্যাড করব না, এরকম শুকনো শুকনোই করব। কারণ আবারও আমি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে করার চেষ্টা করছি। অনেক কষ্ট করে 75 কেজির থেকে 62 কেজি পর্যন্ত এসেছি। ইচ্ছে আছে 55 কেজি যতক্ষণ না হচ্ছে আবারও খাওয়া একটুখানি টাইম টু টাইম করব, তার সঙ্গে একটু ধরে ধরে খাবার দাবার খাওয়ার চেষ্টা করব। কি জানো তো, প্রথম ওজন কমাতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়, তারপরে এই যে ওজনটা কমে যায়, তারপরে হালকা হালকা কিন্তু একটু ডায়েট করলাম, একটু ফাঁকা থাকলাম। আর প্রথম প্রথম ব্যায়াম করতে গেলে প্রচণ্ড পরিমাণে গায়ে, হাতে পায়ে, পেটে ব্যথা হয়। আর যখন এই যে ব্যায়ামটা করে অভ্যাস হয়ে যায় না, ওজনটা একটু কমে আসে, তখন ব্যায়াম করতে কোনো রকমই কষ্ট হয় না। শরীরটা প্রচণ্ড হালকা হালকা লাগে প্রত্যেক দিন ব্যায়াম করতে পারলে। তো প্রত্যেক দিন ভোরে উঠে আমি কিন্তু আমার জন্য 45 মিনিট করে টাইম রাখি একটা ব্যায়াম করার জন্য। তো সেটাও করে নিয়েছি। এখন মোটামুটি কাজ আমার গুটিয়ে এসছে, এখনও 10টা বাজেনি, সমস্ত কাজটাই প্রায় গুটিয়ে ফেলেছি। 10টা বাজবে, তোমাদের সঙ্গে ভিডিও আপলোড দেব। তো এরকম একটা চিন্তাভাবনায় আছি। দেখো, এখন সুন্দর করে একটুখানি এই যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়ের পোলাও বানাচ্ছি। এটার মধ্যে সামান্য একটু চিনি দিতে পারলে ভালো হতো, তো চিনিটা যেহেতু অ্যাড করতে পারবো না, দিচ্ছি না। তো কিছুটা কিশমিশ দিয়েছি, একটু চীনাবাদাম দিতে পারলে তো আরও ভালো হয়। এই যে চিড়ের পোলাওটা খেতে যেমন ভালো লাগে, আর এটা খাওয়ার পরে বলতে পারো পেট পুরো ভর্তি থাকে, একদমই আর খিদে পায় না। তো সেই কারণে মাঝে মধ্যে এরকম চিড়ের পোলাও আর ওটসের খিচুড়ি বানিয়ে নিই সকালবেলা কিংবা রাতের খাবারের জন্য। যাই হোক, ডালটা এখন সুন্দর করে ঢেলে নেব, আর দুপুরবেলায় গিয়ে একদম অল্প করে দুটোখানি ভাত খাবো, সর্ষে টসা দিয়ে ভাতটা খাবো, যাতে করে খাবারটা বেশ ভালোভাবে খেতে পারি। তো এখন রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নেব। প্রত্যেক দিন রান্নার পরে 5টা মিনিট হাতে করে নিয়ে রান্নাঘর ক্লিন করে নিতে পারলে এটা থাকে একদম সারা বছর নতুনের মতো চকচকে। তো আজকে তো অনেকগুলোই কাজ অনেক কম সময়ের মধ্যে করলাম। সারা দিনটা এবার একটু ফ্রিভাবে দোকানে থাকতে পারবো, আর কোনো টেনশানই থাকবে না। সিমরানের যেহেতু দুপুরবেলা বাড়িতে পড়াতে আসে, তো সেই কারণে রান্নাবান্নার অনেকটা চাপ হয়ে যায় দোকান থেকে বাড়িতে এসে রান্না করতে গেলে। তো যাই হোক, টাইমে বাচ্চাদেরকে এখন খেতেও দিতে পারবো। দেখো, কড়া টড়াগুলো খুব সুন্দর করে ডোলে ঘষে একদম মেজে নিচ্ছি। এই যে বেসিনটা, এটা লাগানোর পরে যে কত টাকা ঠকেছি আমি এখন নিজেই বুঝতে পারছি। চারিদিক থেকে পানি গড়িয়ে তলা পুরো ভর্তি হয়ে যাচ্ছে একটুখানি বেসিন, যেখানে বাসন ধুতে গেলে সমস্ত এই যে ওপরটা পানি পড়ে ভর্তি হয়ে যায়। তোমরা হয়তো দূর থেকে অতটা বুঝতে পারছো না, তো সমস্ত এই ওপরটা পানি পুরো ভেসে যাচ্ছিল।
আর ওই যে কোনা দিয়ে দিয়ে পানি সব ঢুকে নিচে এসে জমা হয়। অনেকটা কষ্ট করে এই জায়গাটায় কাজ করতে হয়। এখন বসেছি এই যে একটুখানি চিড়ের পোলাও নিয়ে, এটা সুন্দরভাবে বসে এখন খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার মায়ের এখানে এসেছিলাম, ভাত টাত দিলাম, তো ওনাকে দিয়ে তারপরে দেখো আমি টিফিন বক্সে করে ঈশার জন্য একটু ভাত এনেছিলাম, তো ঈশাকে এখন সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওর ভিতরে, আমার কথার ভিতরে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখো। তো বাড়িতে আসলাম 2টোর সময়, এখন এই যে খেতে বসবো। একটু স্যালাড বানিয়ে নিয়েছি, ডিম আছে আর ডাল আছে। এটাই হচ্ছে আজ দুপুরবেলার আমার খাওয়া। মেয়েদেরকে খাইয়ে দিয়েছি আগে, আর এখন আমি একটু ধীরে সুস্থে খেতে বসবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।